আপনারা দেখছেন শান্দন টিভি, দায়বদ্ধতা ইজার ঐতিহ্য। নমস্কার, শান্দন টিভির পর্দায় রয়েছে দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রয়োজন রয়েছে, কারণ নিজের প্রতিভার বহিঃপ্রকাশ করার স্থান হচ্ছে বিদ্যালয়। রাজধানীর মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সোমবার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয় রাজধানীর মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। গাছের চারায় জল দিয়ে এদিনের অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী। পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সরকার চাইছে বিদ্যালয়ে বেশি করে লেখাপড়া ও খেলাধুলা হোক। লাগাতার লেখাপড়া করলে বিরক্তি ভাব আসতে পারে, তাই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতে হবে। সকলে লেখাপড়ায় ভালো হবে এমনটা নয়, নিজের প্রতিভার বহিঃপ্রকাশ করার স্থান হচ্ছে বিদ্যালয়। রাজ্য সরকার সর্বদা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা কথা বলে। এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার বিষয়টি নির্ভর করছে ছাত্রছাত্রীদের উপর বলে জানান মুখ্যমন্ত্রী। দেশের সার্বিক বিষয়ের সাথে মিল রেখে নয়া জাতীয় শিক্ষানীতি তৈরি করা হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, ত্রিপুরার রাজ্য শিক্ষা ব্যবস্থায় অনেক পরিবর্তন আনা হয়েছে। নতুন নতুন অনেকগুলি প্রকল্প চালু করা হয়েছে। পড়ুয়াদের উৎসাহ প্রদানের লক্ষ্যে মেধাবৃত্তি চালু করা হয়েছে। ছাত্রছাত্রীদের স্বার্থে বন্দে ত্রিপুরা চ্যানেল চালু করা হয়েছে। মুখ্যমন্ত্রী এদিন শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে বলেন, কোন ছাত্র কিংবা ছাত্রীর পড়ালেখার প্রতি অনীহা পরিলক্ষিত হলে তা খতিয়ে দেখতে হবে। কেন ওই ছাত্র কিংবা ছাত্রীর পড়ালেখার প্রতি অনীহা, তার কারণ খুঁজে বের করতে হবে। কিন্তু যখন এই ধরনের টিচারের কথা মনে হয় যে আমিও পারবো, আমিও কেন পারবো না, কারণ উনি বলেছেন যে আমি যদি খেলাধুলাই এরকম করতে পারি তাহলে পড়াশোনাও কেন করতে পারি। এই যে বিষয়, এগুলো এই স্কুলের মধ্যে থেকে এগুলো আমাদের করা হয়। অনেক সময় আমরা স্কুলের ছাত্রছাত্রীরা অনেক সময় কী করে, স্কুলের নিজেদের মধ্যে কম্পেয়ার করে যে গড গিফটেড চাইল্ড, ওর ব্রেইনই ভালো, এরকম না। মানে যে জিনিসটা আমি একবার একজন বুঝতে পারে, তার কারণ তার ফোকাস, তার কনসেন্ট্রেশন অনেক স্ট্রং, সেই কারণে সে বুঝতে পারে। এর জন্য এটা যদি আমি ভাবি যে আমি ওর থেকে দুর্বল, তাহলে কিন্তু এটা ঠিক হবে না। সেটা বারবার পড়া, বারবার পড়তে 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 একটা টাইম আসবে যখন সেটাকে রপ্ত করা যায়, সেটা মস্তিষ্কের ভিতরে ঢুকে যায়। এবং সেটাই আমাদের দরকার। কেউ কারোর থেকে কম নয়, এবং সবাই পড়াশোনায় ভালো হবে সেটাও কিন্তু ভাবনার প্রকাশ। সবার মধ্যে একটা ঈশ্বর এমন সব গুণ দিয়ে দিয়েছে যে তুমি যেটা ভালো, হয়তো আরেকজন সেটা নাও হতে পারে, কিন্তু তোমার যেটা সে কিন্তু পারবে না। তো নিজের যে ট্যালেন্ট সেটাকে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর রত্না দত্ত, উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা সহ অন্যান্যরা। অনুষ্ঠানে এদিন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিদ্যালয়ে যে সকল ছাত্রী মেধা তালিকায় স্থান করে নিয়েছে তাদেরকে পুরস্কার প্রদান করা হয়। মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা কৃতী ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে এদিন বিদ্যালয়ের পড়ুয়াদের উপস্থিতি ছিল লক্ষণীয়। স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নের জন্য সরকারের পক্ষ থেকে অনেক কিছু করা হচ্ছে, কারণ বর্তমান সরকারের প্রথম গুরুত্ব হচ্ছে স্বাস্থ্য পরিষেবা। সোমবার রাজধানীর প্রজ্ঞা ভবনে আয়োজিত স্টপ ডায়রিয়া ক্যাম্পেইনের সূচনা করে একথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বর্তমান সরকার 2018 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে স্বাস্থ্য ক্ষেত্রে। পাশাপাশি স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নের জন্য সরকারের পক্ষ থেকে অনেক কিছুই করা হচ্ছে। কিন্তু বিভিন্ন রোগ থেকে মানুষকে নিজেকে সচেতন রাখতে হবে। বিশেষ করে শিশুদের দিকে নজর রেখে পরিষ্কার পরিচ্ছন্ন খাওয়াতে হবে। সোমবার রাজধানীর প্রজ্ঞা ভবনে আয়োজিত স্টপ ডায়রিয়া ক্যাম্পেইনের সূচনা করে একথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি বলেন, প্রতি বছর 50,000 শিশুর ডায়রিয়া রোগে মৃত্যু হয়। শিশুরা বেশি ডায়রিয়া রোগে আক্রান্ত হওয়ার পেছনে অন্যতম হল তারা যখন হামাগুড়ি দেয় তখন মাটিতে হাত রাখার পর সে হাত আবার মুখে দেয়। এতে করে তারা ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে। অধিকাংশ ক্ষেত্রে 0 থেকে 5 বছরের শিশুদের মধ্যে এ রোগের আক্রান্তের ঘটনা বেশি হয়। তাই শিশুদের দিকে সবসময় লক্ষ্য রাখা এবং বড়রা যখন শিশুদের খাবার খাওয়ায় তখন যাতে হাত ভালো করে ধুয়ে খাবার খাওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, আজকের এই শিবির থেকে লক্ষ্য রাখতে হবে স্টপ ডায়রিয়া ক্যাম্পেইন যাতে বাস্তবায়ন হয়। মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ধন্যবাদ জানান আশা কর্মীদের। তারা মানুষকে সচেতন করতে বাড়ি বাড়ি যায়। মুখ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে স্বাস্থ্য মেলার আয়োজন করা হচ্ছে। এই স্বাস্থ্য মেলায় গিয়ে মানুষ বিনামূল্যে ডায়াবেটিস, ক্যান্সার সহ বিভিন্ন রোগের প্রাথমিক চিকিৎসা পাচ্ছে এবং দ্রুত যাতে এই রোগ কাটিয়ে উঠতে পারে তার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি যক্ষ্মা রোগ যাতে শনাক্ত করা যায় এবং তার চিকিৎসা করে রোগীকে সুস্থ করার জন্য তার ব্যবস্থাও সরকার করছে বলে জানান মুখ্যমন্ত্রী। পঞ্চায়েত ও এডিসি ভিলেজ যেগুলো আছে টিবি মুক্ত পঞ্চায়েত হিসাবে তার শংসাপত্র আমরা পেয়েছি, কিন্তু আমাদের টার্গেট 100% এবং 2025-এ আমরা চাইছি যেটা 100% যেটা সেটা হয়। এবং বিভিন্ন জায়গায় আমাদের বিসিজি টিকা চালু হয়েছে এবং এই সরকার ক্ষমতায় আসার পর রাজ্যে স্বাস্থ্য ক্ষেত্রে আমরা সবসময় যেটা প্রায়োরিটি সেক্টর আমরা বলি সেইভাবে আমরা চেষ্টা করছি। হেলথ ফর অল সেই স্লোগান নিয়ে আমরা কাজ করছি এবং এখানে জটিল অস্ত্রোপচার এখন আমাদের ত্রিপুরাতেই সম্ভব হচ্ছে এবং যাতে স্বাস্থ্যকর্মীরাও সেই বিষয়ে সমস্ত জায়গায় পৌঁছে গেছেন এবং আশাকর্মীরাও নিরন্তর সেই প্রয়াস জারি রেখেছে। রাজ্যে স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের ফলে শিশু মৃত্যুর হারও অনেক কমেছে, যারা মাতৃ মৃত্যুর হারও অনেকাংশে কমেছে। যক্ষ্মা ও ম্যালেরিয়া রোগে আক্রান্ত মৃত্যুর সংখ্যা আগে বেশি হতো, সেটাও আমরা যে ডাটা আমাদের কাছে আছে সেটাও অনেক কমেছে। শুধু তাই নয়, এখানে যেটা কিছুদিন আগেও দেখেছেন যে আমাদের একটা স্কুলের বোর্ডিং, সেখানে বোর্ডিং থেকে ছেলেরা মেয়েরা ওখানে হঠাৎ করে ফুড পয়জনিং এর অবস্থা দাঁড়ায়। আমিও সেখানে গিয়েছিলাম। তো এগুলো যাতে প্রপারলি সেগুলোর রক্ষণাবেক্ষণ হয় তার জন্য আমি নির্দেশ দিয়েছি এবং শুধু তাই নয়, এর জন্য আমরা মোবাইল ফুড টেস্টিং ল্যাবরেটরি একটা চালু করেছি। মোবাইল ফুড বিভিন্ন জায়গায় সে গাড়িগুলো যাবে, সেগুলো বিভিন্ন জায়গায় ফুড নিয়ে তার টেস্টিং করা, সেই ব্যবস্থা আমরা করছি। সরকারের তরফ থেকে তো আমরা অনেক কিছু করছি, কিন্তু জনসাধারণকেও আমি বলবো যে আপনারাও মানে এই বিষয়গুলো নিয়ে সচেতন থাকুন। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে, যেহেতু এখানে বাচ্চাদের বিষয়ে আজকে এখানে আলোচনা, বাচ্চাদেরকে যখনই তাদের মুখে কোনো খাবার আপনারা দেবেন, মুখের ভিতরে, কারণ ইট ইজ দ্য গেটওয়ে অফ দ্য বডি, কাজে সেখানে ভিতরে যাওয়ার আগে এটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা, তার মধ্যে রোগ মুক্ত খাবার দিচ্ছেন কিনা সেটা একটু আপনারা দেবেন। নিজের হাতে যখন খাওয়াবেন, আমরা দেখেছি অনেক সময় মায়েরা বা যাই দেই, অনেক সময় আত্মীয় স্বজনরা মুখের মধ্যে হাত না ধুয়ে খাবার দিয়ে দিচ্ছে। তো এই দিক থেকেও কিন্তু আমাদের অনেক সময় সচেতন হওয়া উচিত এবং সেইভাবে, কারণ আমাদের যখন এইডসে আমরা আমাদের যখন এখানে কোভিডে আক্রান্ত হয়েছি, কোভিডের সময় আপনারা দেখেছেন কি অবস্থা দাঁড়িয়েছিল, তখন কিন্তু আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা অনেক বেশি আমরা কিন্তু সচেতন হয়েছি। তো আমি আশা করি সেই দিক দিয়ে সারা ত্রিপুরার মানুষ আরো সচেতন হবে এবং আজকের এই যে অভিযান সেটা শুরু হয়েছে 2 মাসের জন্য, সেটা সাকসেস হবে সেই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আয়োজিত অনুষ্ঠানে এদিন এছাড়া উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের অধিকর্তারা। আবারও ধরা পড়ল 11 জন বাংলাদেশি নাগরিক। রবিবার বিকেলে আগরতলা রেল স্টেশন থেকে আগরতলা জিআরপি থানার পুলিশ তাদেরকে আটক করে। মানব পাচারের ঝুঁকি বাড়ছে ত্রিপুরা সীমান্তে। কেন্দ্রীয় বাহিনীর দায়িত্ব পালনে চরম দুর্বলতার কারণে মানব পাচারের করিডোর হয়ে উঠেছে ত্রিপুরা। রাজ্যের 3 দিকে রয়েছে বাংলাদেশ সীমান্ত। বাংলাদেশ থেকে অবৈধভাবে বাংলাদেশি নাগরিকরা রাজ্যে প্রবেশ করছে দালাল চক্রের হাত ধরে। তারপর দালাল চক্রের হাত ধরে তারা পৌঁছে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। মানব পাচারের করিডোর হিসেবে পরিচিত ত্রিপুরা রাজ্যে আবারও ধরা পড়ল 11 জন বাংলাদেশি নাগরিক। রবিবার বিকালে আগরতলা রেল স্টেশন থেকে এই বাংলাদেশি নাগরিকদের আটক করে আগরতলা জিআরপি থানার পুলিশ। আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস জানায়, ধৃত বাংলাদেশি নাগরিকদের সাথে বেশ কয়েকটি শিশু রয়েছে। তারা অবৈধভাবে রাজ্যে এসেছে। রেলে করে তারা দেশের বিভিন্ন রাজ্যে যেতে চেয়েছিল। সোমবার ধৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান, জুন মাসে 39 জন বাংলাদেশি নাগরিককে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের সাথে 5 জন শিশু ছিল। পাশাপাশি মানব পাচারের সাথে যুক্ত 5 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। ধৃত পাচার বাণিজ্যদের জেলে রেখে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। তাদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই করে দেখা হচ্ছে বলেও জানান তিনি। হ্যাঁ, গতকালকে আমরা 11 জন বাংলাদেশি নাগরিককে অ্যারেস্ট করেছি। সঙ্গে
ওনাদের বাচ্চাও আছে। তো অ্যাকচুয়ালি তারা উইদাউট ভ্যালিড ডকুমেন্ট আর মানে পাসপোর্ট ছাড়া আমাদের বর্ডার ক্রস করে ইন্ডিয়াতে এসেছে এবং তারা রেলে করে বিভিন্ন জায়গাতে যেতে চেয়েছিল। তো এই পারপাসে আমরা গতকালকে আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা মামলা নিয়েছি ওদের বিরুদ্ধে। তো আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রডিউস করব। আর গত মাসে কতজন বাংলাদেশিকে আপনারা আটক করেছেন? এর মধ্যে কতজন বাচ্চা, কতজন? অ্যাকচুয়ালি গত মাসে আমরা 39 জন বাংলাদেশি নাগরিককে অ্যারেস্ট করা হয়েছে এবং সঙ্গে ওদের 5 জন বাচ্চাও আছে। আর যারা মানব পাচারকারী এবং ইন্ডিয়ান টাউট আমরা ওই গত মাসে 5 জনকে অ্যারেস্ট করেছি। মানব পাচারকারী যারা, তাদের বিরুদ্ধে কীরকম তদন্ত করা হচ্ছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ আরও কি পাওয়া যাচ্ছে? হ্যাঁ, তাদের তো জেলখানাতে দফায় দফায় ইন্টারোগেশন হচ্ছে, আমরাও বিভিন্ন লিঙ্ক পাচ্ছি এবং তারা যে বলছে এগুলা আমরা এগুলিও খতিয়ে দেখছি। আমরা প্লাস আমরা যে আরও যে গোয়েন্দা শাখা আছে, আমরা সিস্টার এজেন্সি আছে, আমরা ওইগুলিও দেখছি যে আরও কী কী এগুলির মধ্যে পাওয়া যায়। প্রতিনিয়ত বাংলাদেশে অনুপ্রবেশ রাজ্যে চলছে, সেই দিক থেকে সীমান্ত সুরক্ষা বাহিনীর কাজকর্ম কীরকমভাবে দেখছেন আপনারা? হ্যাঁ, এটা তো ঠিক, বাংলাদেশি নাগরিক তো আসছে, তো নিশ্চয়ই যারা কনসার্ন দপ্তর এটা নিয়ে ওয়াকিবহাল এবং এটা নিয়ে নিশ্চয়ই তারা ভাবছে এবং দেখছে। অবশ্যই সেই বিষয়ে কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে? হ্যাঁ, জানানো হয়েছে এবং জানেও তারা, এবং এই বিষয়গুলো তারাও দেখছে এবং ফিজিক্যালিও ভিজিট করছে বিভিন্ন স্পটগুলো যেগুলিতে বিভিন্ন সমস্যা থাকতে পারে বা তাদের কাছেও অনেক খবরাখবর আছে, তারা এগুলি দেখছে। রবিবার বিকেলে আগরতলা রেল স্টেশন থেকে ধৃত বাংলাদেশি নাগরিকদের মধ্যে বেশ কয়েকজন মহিলা রয়েছে। সূত্রের খবর, দালাল চক্র অধিক বেতনের প্রলোভন দিয়ে বাংলাদেশি মহিলাদের অবৈধভাবে রাজ্যে নিয়ে আসে, তারপর তাদেরকে দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে গিয়ে অসামাজিক কাজে লিপ্ত করা হয়। শান্দন টিভি। বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে শান্তির বাজার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে, লাটে উঠেছে স্কুলের পড়াশোনা। সামান্য বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে শান্তির বাজার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। সোমবার বিদ্যালয়ে গিয়ে দেখা যায় বিদ্যালয়ের বেহাল চিত্র। ক্লাসরুম থেকে শুরু করে অফিস রুম সর্বত্র থই থই করছে জল। বিদ্যালয়ে প্রায় প্রতিটি কক্ষে জমে রয়েছে জল। সঠিক জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকার ফলে সামান্য বৃষ্টি হওয়ার সাথে সাথে বিদ্যালয়ে জল জমে যায়। আর এই জলের মধ্যে দাঁড়িয়ে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা নিজেদের কাজ চালিয়ে যান। শুধুমাত্র শিক্ষক শিক্ষিকা নয়, বিদ্যালয়ে পড়ুয়াদেরও সমস্যায় পড়তে হচ্ছে। এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের নিকট জানতে চাইলে বিদ্যালয় কর্তৃপক্ষ সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে নারাজ। শান্দন টিভি। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে সোমবার সকালে আগরতলা শহরে বিক্ষোভ মিছিল সংগঠিত করল সিআইটিইউ এবং টিটিডব্লিউইউ। অভিযোগ তুলে সরকারের প্রত্যক্ষ মদতে বেআইনিভাবে চা বাগান ধ্বংস করা এবং জায়গা দখল করা হচ্ছে। এর প্রতিবাদে দুটি সংগঠন যৌথভাবে রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়ে শ্রম দপ্তরের বিক্ষোভ এবং ধর্ণা প্রদর্শন করা হয়। উপস্থিত ছিলেন সিআইটিইউর রাজ্য সভাপতি মানিক দে, সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যান্য নেতৃত্বরা। সিআইটিইউর রাজ্য সভাপতি মানিক দে বলেন, রাজ্যে চা বাগানগুলি ব্রিটিশ আমলে তৈরি করা হয়েছিল। বামফ্রন্ট সরকারের আমলে রাজ্যে কিছু ব্যক্তিগত চা বাগানের মালিক হয়েছে। চা রাজ্যের অন্যতম বাগিচা শিল্প। এই শিল্প দ্বারা কর্মসংস্থান সুদৃঢ় হয়। বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে চা বাগানের খালি জায়গা ব্যবহার করে রাবার বাগান তৈরি করা হচ্ছে। এর বিরুদ্ধে বর্তমান সরকারের কিছু নেতা বামফ্রন্ট সরকারের আমলে চিৎকার করে প্রতিবাদ জানিয়েছিলেন, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে রাবার বাগান সহ বিভিন্ন কায়দা করে চা বাগানের জমি দখল করে নেওয়া হচ্ছে। একজন মন্ত্রী চা বাগানের জমি চিঠি দিয়ে হস্তান্তর করার চেষ্টা করেছে। তারপর মন্ত্রীর চাহিদা অনুযায়ী বাগানের জমি না দেওয়ায় রাতের বেলায় বুলডোজার দিয়ে ধ্বংস করে দেওয়া হয়। এভাবে বিভিন্ন জায়গায় চা বাগানের শ্রমিকদের উপর ক্ষতি নামিয়ে আনছে। মানিক দে এদিন উদাহরণ স্বরূপ তুলে ধরে বলেন, নবোদয় স্কুলের সামনে মোহনপুরেও চা বাগানে বহু জমি দখল করে নিয়েছে সরকার। অপরদিকে থালাছড়া চা বাগান থেকে জোর করে মাটি নিয়ে আসছে। এভাবে বেআইনি কার্যকলাপ চালিয়ে একের পর এক চা বাগান ধ্বংস করে দিচ্ছে। এর বিরুদ্ধে আজও সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করে দাবি জানানো হলেও সরকার টনক নড়ছে না। তাই আজকের কর্মসূচি থেকে দাবি জানানো হচ্ছে, বাগান জমি ফিরিয়ে দিতে হবে। চা বাগানে যে ক্ষতি হয়েছে তা পুনরায় মিটিয়ে দিতে হবে। যারা এই ক্ষতি করার পেছনে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। যে চা বাগানগুলো ব্রিটিশ আমলে তৈরি করা, বামফ্রন্টের সময় ও কিছু
ব্যক্তিগত চা বাগানের মালিক, সমষ্টিগত কিছু চা বাগানের মালিক রয়েছে। এবং বাগিচা শিল্প রাজ্যের একটা অন্যতম শিল্প, কর্মসংস্থান সুযোগ হয়। চা বাগানে যারা কাজ করে সবচেয়ে গরিব অংশের মানুষ। এখানে লক্ষ্য করা গেল, ওরা সরকারে আসার পর চা বাগানগুলো যে জমি হস্তান্তর করা যায় না, একদম পরিষ্কার আইন আছে, চা বাগানের জায়গা অন্য কাজে হস্তান্তর করা যায় না। বামফ্রন্ট সরকারের সময় যারা আজকে সরকারে, তারাই কয়েকজন এমএলএ চিৎকার করেছিলেন চা বাগানে খালি জায়গায় কেন রাবার বাগান করা হয়েছে, এ নিয়ে খুব হইচই করেছিলেন। এখন সেই চা বাগানের জায়গা যেমনি খুশি এমনি দখল নিচ্ছে, যা খুশি তা করছে। এবং চা বাগানের জায়গার মধ্যে দেখা যায় একজন মন্ত্রী লিখিতভাবে চিঠি দিয়ে বাগানের জায়গা, বেসরকারি বাগানের জায়গা হস্তান্তর করার জন্য বলেছে। পারে কিনা? আইন বিরোধী কাজ একজন মন্ত্রী করতে পারে? এ তো আইনে নেই। চা বাগানের জায়গা অন্য জায়গায় অন্য কাজে লাগানো যায় না। আবার মন্ত্রীর পেটে তিনি দিয়ে দিলেন। কেন সেখানে বাগানের জায়গাটা দেয়নি? রাতের অন্ধকারে বুলডোজার লাগিয়ে এখানে প্রচুর চা বাগানের গাছ। সোমবার সকালে প্রবল বর্ষণে ধস পড়ে যান চলাচল স্তব্ধ হয়ে যায় নতুন বাজার অমরপুর সড়কে। এদিন প্রবল বর্ষণের ফলে নতুন বাজার ঝড়ঝড়িয়া থেকে চেলাগাংমুখ পর্যন্ত প্রধান সড়কের উপর বেশ কয়েকটি জায়গায় মাটির টিলা ভেঙে ধস নেমে আসে। বড় বড় গাছ ভেঙে পড়ে যান চলাচল স্তব্ধ হয়ে পড়েছে, যার ফলে রাস্তার দুধারে আটকে পড়েছে বহু যানবাহন। দুর্ভোগের শিকার হতে হয় যান চালক সহ নিত্যযাত্রীদের। অভিযোগ, মহকুমা প্রশাসনের নিকট খবর পৌঁছালেও প্রবল বৃষ্টিপাতের অজুহাত দেখিয়ে ধস সরানোর কাজে এগিয়ে আসে না। তবে জানা যায়, গতকাল রাত থেকে প্রবল বর্ষণ শুরু হয়েছে গোটা রাজ্যে। এর প্রভাব পড়তে শুরু হয়েছে রাজ্যের গ্রাম পাহাড়ে। পাহাড় ধসে পড়ে বন্ধ হয়ে যাচ্ছে রাস্তাঘাট, আটকে পড়ছে যানবাহন। মহকুমা প্রশাসনের পক্ষ থেকে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ না করলে তীব্র দুর্ভোগের শিকার হবে সাধারণ মানুষ। এবং সবচেয়ে বড় বিষয় হলো, অমরপুর ও নতুন বাজার সড়ক আটকে পড়লে যতনবাড়ি, শিলাছড়ি, করবুক সহ দূর দূরান্ত থেকে জিবি হাসপাতালে রেফার করা রোগীদের নিয়ে আসতে পারবে না অ্যাম্বুলেন্স। সুতরাং মহকুমা প্রশাসনের দ্রুত কাজে হাত লাগিয়ে রাস্তা পরিষ্কার করার জন্য দাবি উঠছে সাধারণ মানুষের পক্ষ থেকে। বেহাল রাস্তা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ। ঘটনা কৈলাসহরের পদ্মের পাড় এলাকায়। পদ্মের পাড় এলাকার বাসিন্দারা সোমবার সকালে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এলাকাবাসীদের দাবি, এলাকার বেহাল রাস্তাগুলি সংস্কার করে দিতে হবে। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে সোমবার সকালে কৈলাসহরের পাইতুর বাজার পদ্মের পাড় এলাকার বাসিন্দারা সড়ক অবরোধে সামিল হয়। জানা যায়, দীর্ঘদিন ধরে কৈলাসহর পৌর পরিষদের অধীন পদ্মের পাড় এলাকার বেশ কয়েকটি রাস্তা বেহাল অবস্থায় পরিণত হয়ে রয়েছে। এ বিষয়ে এলাকাবাসী একাধিকবার কৈলাসহর পৌর পরিষদকে অবগত করেছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তাই এদিন এক প্রকার বাধ্য হয়ে এলাকার বাসিন্দারা একত্রিত হয়ে কৈলাসহরে প্রবেশের মূল সড়ক অবরোধে সামিল হয়। এদিন সড়ক অবরোধের ফলে রাস্তার দুপাশে আটকে পড়ে বহু যানবাহন। সড়ক অবরোধকারীদের দাবি, যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি পূরণ হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই সড়ক অবরোধ চলবে। এই কারণে রাস্তাঘাট নির্মাণ এবং স্ট্রিট লাইট দেওয়ানোর জন্য মিউনিসিপ্যালিটির কাছে বারবার বলার পরও ওনারা কিছু উদ্যোগ নেই না। এই জন্য আজকে আমরা বাধ্য হয়ে, আমরা পদ্মের পাড়ের মহিলারা আজকে এই বৃষ্টির মধ্যে ওনারা এই রাস্তার মধ্যে রুখে দাঁড়িয়েছে যে আমাদের দাবি মানতে হবে, নাহলে সংগ্রাম চলছে। কতক্ষণ চালিয়ে যাবেন এই অবরোধ? আমরা যত সময় মতো আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ, মিউনিসিপ্যালিটিরা যদি কেউ যদি এসে যদি আমাদের সাথে কথা না বলে, তত সময় আমরা আন্দোলন চালিয়ে যাব। এদিন সড়ক অবরোধের ফলে ভোগান্তির শিকার হতে হয় সাধারণ মানুষকে। এখন দেখার প্রশাসন এলাকার বেহাল সড়কগুলি সংস্কারের উদ্যোগ গ্রহণ করে কিনা। শান্তন টিভি। ব্রিটিশ জমানার ভারতীয় দণ্ডবিধি সহ ৩ আইন অতীত করে আজ থেকে সারা দেশের সাথে ত্রিপুরাতেও লাগু হলো 3টি নয়া ফৌজদারি আইন। 1 জুলাই অর্থাৎ সোমবার থেকে দেশ জুড়ে কার্যকর হয়েছে নয়া 3টি আইন: ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। আর তা চালুর সঙ্গে দেশে অপরাধ দমনে ঔপনিবেশিক আইন বদলে নতুন আইন কার্যকরের এ যাত্রা বহু আগে শুরু করেছিল বিজেপি সরকার। গত বাদল অধিবেশনে ভারতীয় দণ্ডবিধির বদলে ভারতীয় ন্যায় সংহিতা, কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর আইনের পরিবর্তে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য আইন বা আইইসি এর জায়গায় ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম, এই 3টি বিকল্প আইনের প্রস্তাব পেশ করা হয় সংসদে। পরবর্তী শীতকালীন অধিবেশনে বিরোধীদের আপত্তি উড়িয়ে নয়া 3টি আইন পাশ করা যায়।
অর্থাৎ 24শে লোকসভা নির্বাচনের আগে স্পষ্ট হয়ে যায় অপরাধ দমনে ব্রিটিশ আমলের আইনগুলির বিসর্জন ঘটাতে চলেছে। 1 জুলাই থেকে নয়া নিয়ম কার্যকর হবে বলে ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। সে অনুযায়ী সোমবার থেকে নয়া আইন লাগু হতেই দেখা গেল থানা বাবুদের যথেষ্ট তৎপরতা। প্রথমে পশ্চিম আগরতলা মহিলা থানায় এক শিবিরের আয়োজন করে, তারপর তারা আগরতলা শহরে মিছিল বের করে নয়া আইন সম্পর্কে মানুষকে সজাগ করেছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমারকে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। অপরদিকে সিধাই থানার পুলিশও থানার মধ্যে 3টি নতুন আইনের উপর এক সচেতনমূলক শিবিরের আয়োজন করে। এই শিবির থেকে মানুষ অবগত হয়েছে কিভাবে অপরাধমূলক ঘটনা থেকে দূরে সরে শাস্তি পরিবেশ বজায় রাখতে হবে। जस्टिस का जो प्रोसेस है वो भी जल्दी एक्सपीडिएट होने का भी प्रोविजंस है। इसमें आप लोग देख सकते हैं कि ज़्यादा से ज़्यादा विक्टिम सेंट्रिक अप्रोच है। जो क्राइम से जो पीड़ित होता है उनके लिए ज़्यादा प्रोटेक्शन है इसमें। तो कुछ हाइलाइट्स है इसमें, जैसे कि अभी छोटा मोटा जो क्राइम होता है, जैसे चोरी लेस देन 5000 का जो क्राइम होता है, पब्लिक में जो इंटॉक्सिकेशन करते हैं और डिफेमेशन करते हैं, उनके लिए अभी कम्युनिटी सर्विस जो वेस्टर्न कंट्रीज में ये होता है, कम्युनिटी सर्विस जैसे लंगर में जाके कुछ रोटी बनाना या कुछ क्लीनिंग बनाना, ऐसे जो कम्युनिटी सर्विसेज इंट्रोड्यूस किया गया है। ये पहली बार ऐसा हुआ है इंडिया में। उसके बाद कुछ स्ट्रिक्ट सेक्शंस भी है, जैसे कि 12 साल का जो बच्ची है उसको अगर उससे लेस हुआ 12 साल से जो लेस एज का जो बच्ची का अगर पता है मॉब लिंचिंग संदेह के बल पर। সোমবার বিধায়কের হাত ধরে উদ্বোধন হলো বাগোবাসা বল্ডার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের অফিস গৃহের। উত্তর ত্রিপুরা জেলার বাগোবাসা বিধানসভা কেন্দ্রের নদিয়াপুর শনিছড়া এলাকায় 8 নং জাতীয় সড়কের পাশে ঘটা করে এর উদ্বোধন হয়। ফিতা কেটে এবং বৃক্ষরোপণ করে অফিস গৃহের উদ্বোধন করেন 55 নং বাগোবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলাল নাথ। তাছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী স্বপন তালুকদার, বাগোবাসা বল্ডার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মিলন চন্দ্র দেবনাথ সহ সভাপতি হাসিম তালুকদার, সাধারণ সম্পাদক সোয়াব আলী লস্কর, কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের বিজেপি দলের বিজিত প্রার্থী দিলীপ নাতি, স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান লক্ষিন্দর সিনহা প্রমুখ। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের একে একে তাঁদের বক্তব্য তুলে ধরেন। তাঁদের বক্তব্যে পাথর ভাঙার ক্রাশার মালিকদের সুবিধা সহ সরকারি আইন নির্দেশিকা মেনে ব্যবসা করার পরামর্শ দেওয়া হয়। সাথে তাদের ব্যবসার ক্ষেত্রে কোনো বাধা বিপত্তি আসলে পাশে থেকে সমাধান করবেন বলেও আশ্বাস দেন বিধায়ক। কিছুদিন আগে বন্ধ হয়ে গেছে, একটা স্লেপ আসছে, ওই যে ধস বলে আমরা, এতভাবে মাটি এখানে এসছে, রাস্তা দিয়ে গাড়ি চলাচলের পুরো অবস্থা নেই। আমি তখন ধর্মনগরের বাইরে ছিলাম, আগরতলা ছিলাম। আমি খবর নিলাম, অ্যাসোসিয়েশনের যারা আছেন তাদের সঙ্গে যোগাযোগ করলাম, হাইওয়ের এসডিও সাহেবের সঙ্গে, তাদের ইঞ্জিনিয়ারিং সেলের সঙ্গে যোগাযোগ করলাম, দপ্তর এবং অ্যাসোসিয়েশন পঞ্চায়েত। আমি দেখছিলাম এসে পরের দিন আমার লক্ষিন্দর ভাই এবং অযোধ্যাকান্ত, আমাদের উপপ্রধান না অযোধ্যা, তারা মানে সারাদিন এই এদিকে যারা বসা আছে, মিলন, সোনাবাড়ি, হাসিমুদ্দিন, কালাম, সবাই কিন্তু ডে নাইট, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে দিয়ে এই ধসগুলো তারা সরিয়েছে। নতুন ফৌজদারি আইন বাস্তবায়নের উপর সোমবার কমলপুর মহিলা থানার এক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। ফৌজদারি আইন যে সংশোধন করা হয়েছে এবং যেগুলো মেনে চলা হবে সেগুলো হলো ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। সোমবার কমলপুর থানার আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলপুর মহকুমা পুলিশ আধিকারিক আইপিএস আয়ুষ শ্রীবাস্তব, কমলপুর থানার ওসি সঞ্জয় লস্কর সহ অন্যান্যরা। নতুন আইন সম্পর্কে পুলিশ আধিকারিকদের অবহিত করতে আজকের এই কর্মসূচি এবং আগামী কিছুদিনে এই ধরনের কর্মসূচি বিভিন্ন থানা পর্যায়ে সহ বিভিন্ন জায়গায় করা হবে বলে জানান পুলিশ আধিকারিক।
যাত্রীবাহী ম্যাক্স ও কন্টেনারের মধ্যে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত 7 থেকে 8 জন যাত্রী। ঘটনা মুঙ্গিয়াগামী থানাধীন 18 মুড়া পাহাড়ের 8 নং জাতীয় সড়কের 36 মাইল এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া থেকে আমবাসার দিকে একটি ম্যাক্স গাড়ি যাওয়ার সময় 36 মাইল এলাকায় বাঁক নিতে গিয়ে উল্টো দিক থেকে আসা একটি কন্টেনারের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ম্যাক্স গাড়ির চালক সহ যাত্রীরা আহত হয়। খবর দেওয়া হয় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরে। দমকল কর্মীরা আহত যাত্রীদের তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে, সেখানেই চলে তাদের চিকিৎসা। এক যাত্রী জানায়, কমপক্ষে 7 থেকে 8 জন যাত্রী আহত হয়েছে এই দুর্ঘটনায়। পুলিশ একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে এবং গাড়ি দুটিকে আটক করেছে পুলিশ। তেলিয়ামুড়া থেকে আমরা আমবাসা যেতে আসলাম একটা ম্যাক্স গাড়িতে। তো মুঙ্গিয়াগামীর আগে যে টার্নিংটা আছে, ওই টার্নিংয়ের মধ্যে আমাদের গাড়িটা যাইতেছে, আর আমাদের ডাইন দিকে মানে লেফট সাইডে ওই সমস্ত ট্রাক গাড়িগুলো আইতেছে। তো এর মধ্যে দিয়ে একটা কন্টেনার গাড়ি সে এখানে লাইন ব্রেক করে সে ওভারটেক করার লেগে সে সোজা আয়া বসছে। তো আইতে সময় তো আমাদের গাড়িটাও ব্রেক দিয়েছে এবং কন্টেনার গাড়িটা মানে পাশ দিয়ে বাড়িতে আসলো, কিন্তু ওই গাড়ির মাঝামাঝি জায়গায় গিয়েছিল আমরা গাড়িটা বাড়ি খাইছিল আমরা গাড়িটা এখান থেকে সরে গেছে। তো ওইভাবে আমরা কতজন ইনজিউরি আনুমানিক তো আমাদের সামনের সিটে এবং মিডিল সিটে মিলে 7-8 জনই সবাই ব্যথা হয়েছে এই জায়গার মধ্যে, এবং সামনে যারা আসতো তারা খুবই বেশি ব্যথা হয়েছে। আমি মিডিল সিটে আসলাম, আমার পা আটকে গেছে 2 সিটের মধ্যে, সিটের দরজার সামনে এই জায়গাতে আটকে গেছে, আমিও পায়ে প্রচণ্ড ব্যথা হয়েছি। তো মোটামুটি 7-8 জনের মধ্যেই না? তো ফায়ার সার্ভিস গেছিল নিয়ে? হ্যাঁ, ফায়ার সার্ভিস গেছে, আমি ফোন করছিলাম, তো ফায়ার সার্ভিস আসছে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তপশিলি জাতি বিভাগের বিভিন্ন ব্লক চেয়ারম্যান, জেলা চেয়ারম্যান সহ অন্যান্য নেতৃত্বদের নিয়ে সোমবার এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। প্রদেশ কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হয় এই বৈঠক। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এই বৈঠক করা হয়। বৈঠকে প্রার্থী বাছাই করা সহ বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্যরা। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান, ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তপশিলি জাতি বিভাগের বিভিন্ন ব্লক চেয়ারম্যান, জেলা চেয়ারম্যানদের নিয়ে এদিন বৈঠক করা হয়েছে আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী বাছাই করার বিষয় নিয়ে এদিন আলোচনা করা হয়েছে বলে জানান তিনি। ত্রিপুরা প্রদেশ তফসিলি জাতি বিভাগের আহ্বানে বিভিন্ন ব্লক চেয়ারম্যান, ডিস্ট্রিক্ট চেয়ারম্যান এবং রাজ্য তফসিলি বিভাগের যে কংগ্রেসের যে কমিটি, এই কমিটির সমস্ত পদাধিকারী সদস্যদের নিয়ে এক সভা এখানে অনুষ্ঠিত হয়। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তফসিলি জাতির প্রতিনিধিত্ব করার যে এখানে যে সুযোগ, এই সুযোগ গ্রহণ করতে বিভিন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েতে, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েতগুলিতে আমাদের প্রার্থী চয়ন করার ক্ষেত্রে তফসিলি নেতৃত্বকে গুরুত্ব আরোপ করা এবং প্রার্থী বাছাই করে যারা বিভিন্ন প্রশাসনিক ব্লকে অবজারভার হিসাবে নিযুক্তি পেয়েছেন তাদের সঙ্গে সংগঠিতভাবে আলোচনা করে প্রার্থী পদে তাদের নাম ঘোষণা দেওয়ার। সোমবার আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে স্পোর্টস কমিটির ব্যবস্থাপনায় এবং ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আগরতলার উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় প্রেস ক্লাবের সদস্যদের নিয়ে এক প্রীতি ফুটবল ম্যাচ। প্রীতি ফুটবল ম্যাচে প্রেস ক্লাব এ টিম 2-0 গোলে পরাজিত হয় প্রেস ক্লাবের বি টিমের ল থেকে। বি টিমের হয়ে গোল 2টি করে অমিত দেববর্মা ও সুব্রত দেবনাথ। ম্যাচকে কেন্দ্র করে সাংবাদিকদের মধ্যে আনন্দ উল্লাস লক্ষ্য করা যায়। মাঠে উপস্থিত ছিলেন ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের এক্সিকিউটিভ মেম্বার অভিষেক দে, আগরতলা প্রেস ক্লাব স্পোর্টস সাব কমিটির চেয়ারম্যান অলক্ষ সহ অন্যান্যরা। এদিন এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, সচিব রমাকান্ত দে, ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সচিব অমিত চৌধুরী সহ অন্যান্যরা। আজকে আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে এবং আগরতলা প্রেস ক্লাবের স্পোর্টস সাব কমিটির সহযোগিতায় এবং ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের পূর্ণ সহযোগিতায় আজ আগরতলা প্রেস ক্লাবের সদস্য সাংবাদিকদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। সব তৈরি, 2 টিমই রেডি। আমরা রাজ্যের সাংবাদিকদের একটা বড় উপহার দিতে যাচ্ছি যে এই প্রথম এই ধরনের কৃত্রিম সিনথেটিক মাঠে সাংবাদিকরা ফুটবল ম্যাচ খেলবে। আশা করি আজকের এই ফুটবল ম্যাচ থেকে একটা রাজ্যের ফুটবল মনের বার্তা যাবে যে সাংবাদিকরা শুধু
লেখা পড়া কলম ছবি এসবই নয়, মাঠেও খেলতে জানে। তো আশা করি এই কিছু সময়ের খেলাটায় আজকে একটু মানে উত্তেজনাপূর্ণ খেলা দেখব, এবং আমি সমস্ত যারা মিডিয়ার মাধ্যমে সবাইকে বলবো যে আপনারাও যারা আছেন তারা এই ফুটবল ম্যাচটা উপভোগ করবেন। সবাইকে ধন্যবাদ, অভিনন্দন। আগরতলা প্রেস ক্লাবে 40 বছর পূর্তি উপলক্ষে আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করছি। আজকে সাংবাদিকদের মধ্যে এই প্রীতি ক্রিকেট ফুটবল টুর্নামেন্টটাও ম্যাচটাও আমরা এই উপলক্ষেই আয়োজন করতে পেরেছি, এবং এই প্রথম আগরতলা প্রেস ক্লাবের সাংবাদিকরা মানে অ্যাস্ট্রো টার্ফে খেলছে, এবং আশা করি একটা সুন্দর উপভোগ্য ম্যাচ হবে, এবং সবাইকে বলা হয়েছে একটু সচেতনভাবে খেলার জন্য, যেহেতু প্রথম অ্যাস্ট্রো টার্ফ। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার। আপনারা দেখছেন শান্তন টিভি, দায়বদ্ধতা ইজার ঐতিহ্য।